বিসমিল্লাহ। তো আজকে আমরা পড়বো অ্যাঙ্গুলার মোশন। 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 অ্যাঙ্গুলার মোশন মানে কি? অ্যাঙ্গুলার মোশন মানে হচ্ছে একটা অবজেক্ট সার্কুলার পাথে ঘুরতেছে। অ্যাঙ্গুলার মোশন মানে কি? এমন মোশন যেখানে একটা অবজেক্ট সার্কুলার পাথে ঘুরে। এমন একটা মোশন যেখানে অবজেক্ট সার্কুলার পাথে ঘুরে। এটাকে হচ্ছে অ্যাঙ্গুলার মোশন বলে। এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার মোশন। ঠিক আছে? ওকে, আসো। তো আমরা এর জন্য এক কাজ করে একটা সার্কেল ড্র করি। একটা সার্কেল ড্র করি। হ্যাঁ, সার্কেল ড্র করি। অ্যাঙ্গুলার মোশন মানে হচ্ছে এক অবজেক্ট সার্কুলার মোশন আছে। অ্যাঙ্গুলার মোশনের আরেকটা নাম কি? অ্যাঙ্গুলার মোশনের আরেকটা নাম হচ্ছে সার্কুলার মোশন। অ্যাঙ্গুলার মোশনের আরেকটা নাম হচ্ছে সার্কুলার মোশন। কেন সার্কুলার মোশন? কারণ এখানে অবজেক্ট যে প্যাথটা ফলো করে, এটা হচ্ছে সার্কুলার। অ্যাঙ্গুলার মোশনকে কেন সার্কুলার মোশন বলা হয়? কারণ অবজেক্ট যে প্যাথটা ফলো করে এটা হচ্ছে সার্কুলার। প্রথমে আমাদের কাছে চিনতে হবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি। 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 অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে থিটা। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে কি দিয়ে ডিনোট করা হয়? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে ডিনোট করা হয় থিটা দিয়ে। ধরো যে অবজেক্টটা অ্যাঙ্গুলার মোশনে আছে, সেটা হচ্ছে ধরো এই রেড অবজেক্টটা। এই রেড অবজেক্টটা ধরো অ্যাঙ্গুলার মোশনে আছে, দ্যাট মিন্স এই রেড অবজেক্টটা ধরো এই সার্কুলার পথে গোল গোল ঘুরতেছে। এই রেড অবজেক্টটা ধরো এই সার্কুলার পথে গোল গোল ঘুরতেছে। তার মানে এই রেড অবজেক্টটা অ্যাঙ্গুলার মোশনে আছে বা সার্কুলার মোশনে আছে। ঠিক আছে? তো ধরো অবজেক্টটা এখানে আছে, এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট এ। এরপরে ধরো অবজেক্টটা কই যাচ্ছে? এরপরে ধরো অবজেক্টটা পয়েন্ট বি তে যাচ্ছে। অবভিয়াসলি অবজেক্টটা সার্কুলার প্যাথ অনুসরণ করে যাবে। 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 এই সার্কুলার প্যাথ অনুসরণ করে এ থেকে বি পয়েন্টে যাবে। এই সার্কুলার প্যাথ অনুসরণ করে এ থেকে বি পয়েন্টে যাবে। যখন এই সার্কুলার প্যাথ অনুসরণ করে এ থেকে বি পয়েন্টে যাবে, তখন এই সার্কুলার প্যাথ অনুসরণ করে এ থেকে বি পয়েন্টে যাবে, তখন এই সার্কুলার প্যাথ অনুসরণ করে এ থেকে বি পয়েন্টে যাবে, তখন মাঝখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, এটাই হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তোমার একটা অবজেক্ট সার্কুলার পাথে যখন মুভ করবে, তখন সেই মাঝখানে যে অ্যাঙ্গেলটা ট্রাভেল করতেছে ওই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অবজেক্টটা যখন এ থেকে বি তে যাচ্ছে, সেই মাঝখানে কিন্তু থিটা অ্যাঙ্গেলটা ট্রাভেল করতেছে। তার মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে থিটা। আশা করি বুঝছো। আশা করি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কাকে বলে 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 বুঝছো। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে ডিফাইন করতে পারবা? যদি লিখতে দিই, অবশ্যই পারবা। কিভাবে ডিফাইন করবা? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে when an object moves in a circular path, it crosses an angle, at the center, this angle is known as angular displacement. অথবা তুমি এভাবে বলতে পারো angle traveled by an object in circular motion is known as angular displacement. এভাবে বলতে পারো। আবার এটাকে তুমি এভাবে বলতে পারো যে অবজেক্ট এবং সেন্টারকে যে লাইনটা কানেক্ট করে, সেই লাইনটা সেন্টারে যে অ্যাঙ্গেলটা ট্রাভেল করতেছে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে অ্যাঙ্গেল ট্রাভেলড বাই
object at object angle traveled by line joining object in circular motion with the center of the circular path is known as angular displacement. Is known as angular displacement. তাহলে আশা করি angular displacement কি জিনিস বুঝছো, angular displacement কি জিনিস বুঝছো। এবার পড়তে হবে এবার পড়তে হবে এবার পড়তে হবে angular velocity, 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 angular velocity। আচ্ছা angular velocity কি, angular velocity কি, angular velocity কি, angular velocity হচ্ছে angular velocity হচ্ছে প্রতি 1 সেকেন্ডে কি পরিমাণ angular displacement হইছে, angular velocity হচ্ছে প্রতি 1 সেকেন্ডে কি পরিমাণ angular displacement হইছে, angular velocity হচ্ছে প্রতি 1 সেকেন্ডে কি পরিমাণ angular displacement হইছে। তাহলে angular velocity হচ্ছে angular displacement per second, 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 angular displacement per second। ঠিক আছে, তো তো বোঝার চেষ্টা করো, ধরো টি সেকেন্ডে, ধরো টি সেকেন্ডে, ধরো এখানের মধ্যে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা হয়েছে থিটা, এটা হইতে ধরো টি সেকেন্ড সময় লাগে, এটা হইতে কি পরিমাণ সময় লাগে, টি সেকেন্ড সময় লাগে। তাহলে টি সেকেন্ড সময়ে যদি থিটা পরিমাণ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে 1 সেকেন্ড সময় কি পরিমাণ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা বের করব। 1 সেকেন্ডের মধ্যে যে পরিমাণ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে সেটাই হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো angular displacement in time, in t time, angular displacement in t time অথবা in t seconds, in t time অথবা in t seconds সমান সমান কি থিটা। তাহলে angular displacement in 1 second, angular displacement in 1 second, angular displacement in 1 second হচ্ছে থিটা বাই t। তাহলে angular displacement 1 সেকেন্ডে যে angular displacement এটাকে আমরা কি বলি, 1 সেকেন্ডে যে angular displacement এটাকে আমরা angular velocity বলি। এই angular velocity কে আমরা কি দিয়ে ডিনোট করি, ওমেগা দিয়ে ডিনোট করি। কি দিয়ে ডিনোট করি, ওমেগা। এই যে w এর মতন লিখলাম এটাকে কি বলে, এটাকে বলে ওমেগা, এটাকে কি বলে ওমেগা। ওমেগা একটা ওয়াচের কোম্পানি আছে ওমেগা, খুব এক্সপেন্সিভ ওয়াচ বানায় ওমেগা, ঠিক আছে। তো ওদের জন্য ওদের সিম্বলটা হচ্ছে এটা, ঠিক আছে। এটা আর এটা মূলত হচ্ছে ক্যাপিটাল লেটার স্মল লেটারের কাহিনী, আর কিছু না, হোয়াটএভার। তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে কি দিয়ে ডিনোট করা হয়, ওমেগা দিয়ে ডিনোট করা হয়, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে ওমেগা দিয়ে ডিনোট করা হয়। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সমান সমান অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সমান সমান অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম, অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম, অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। এবার অ্যাঙ্গুলার ভেলোসিটির ইউনিটে যাব, এবার অ্যাঙ্গুলার ভেলোসিটির ইউনিটে যাব, এবার অ্যাঙ্গুলার ভেলোসিটির ইউনিটে যাব। আমরা আগেও বলছি কোন একটা ইউনিট বের করার জন্য, কোন একটা কোয়ান্টিটির ইউনিট বের করার জন্য আমার কাছে সেই কোয়ান্টিটির ইকুয়েশন লিখতে হবে, কোন একটা কোয়ান্টিটির ইউনিট বের করার জন্য আমার কাছে সেই কোয়ান্টিটির ইকুয়েশন লিখতে হবে। এরপরে সেই ইকুয়েশনের মধ্যে আমরা প্রত্যেকটা কোয়ান্টিটির পরিবর্তে তাদের ইউনিট বসাবো। আলটিমেটলি আমরা আমাদের ডিজায়ার্ড কোয়ান্টিটির ইউনিট পেয়ে যাবো, আলটিমেটলি আমরা আমাদের ডিজায়ার্ড কোয়ান্টিটির ইউনিট পেয়ে যাবো। তাহলে এখানে আমরা কি চাচ্ছি, এখানে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি ইউনিট চাচ্ছি। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি ইউনিটের জন্য আমাদের কাছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়েশন লিখতে হবে, which is theta by t, which is theta by t, which is theta by t, which is ওমেগা সমান সমান theta by t। এখানে আমরা ওমেগার ইউনিট বের করতেছি, তাই বলে ওমেগা ছাড়া বাদ বাকি সবগুলো ইউনিট আমরা এখানে বসাবো। তো আমরা যদি থিটার ইউনিট বসাই, থিটার ইউনিট কি, থিটার ইউনিট হচ্ছে রেডিয়ান, থিটার ইউনিট কি, থিটার ইউনিট হচ্ছে রেডিয়ান, থিটার ইউনিট কি, থিটার ইউনিট হচ্ছে রেডিয়ান। আর টাইমের ইউনিট কি, টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড। তাহলে ওমেগার ইউনিট কি হবে, ওমেগার ইউনিট হবে রেডিয়ান পার সেকেন্ড, ওমেগার ইউনিট কি হবে, ওমেগার ইউনিট হবে রেডিয়ান পার সেকেন্ড, ওমেগার ইউনিট কি হবে, ওমেগার ইউনিট হবে রেডিয়ান পার সেকেন্ড, 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 ওমেগার ইউনিট হবে রেডিয়ান পার সেকেন্ড। বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। এখন কাহিনী হচ্ছে আমি জানি অনেকের রেডিয়ান নিয়ে প্রবলেম থাকে, রেডিয়ান বিষয়টা আমি একটু ক্লিয়ার করি।
what is radian? What is radian? Radian. তো ফর এক্সাম্পল আমরা জানি that 180 ডিগ্রিকে 180 ডিগ্রিকে আমরা পাই লিখি 180 ডিগ্রিকে আমরা কি লিখি পাই লিখি এই যে পাই লিখতেছি এটা মানে হচ্ছে রেডিয়ান এটা মানে কি রেডিয়ান এটাই হচ্ছে রেডিয়ান এটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল আর এটা হচ্ছে রেডিয়ান এটা হচ্ছে ডিগ্রি আর এটা হচ্ছে রেডিয়ান এটা হচ্ছে ডিগ্রি এটা হচ্ছে কি রেডিয়ান এটা ডিগ্রি এটা রেডিয়ান এটা ডিগ্রি আর এটা রেডিয়ান আর এখানের মধ্যে একটা সিম্পল কমন সেন্সের অভাব আছে এখানে একটা কমন সেন্সের অভাব আছে আমি কমন সেন্সের অভাবটা একটু তোমাকে দেখাই কি কি কমন সেন্সের অভাব আমরা দেখি স্টুডেন্টদের মাঝে হ্যাঁ খুবই ডিসঅ্যাপয়েন্টিং বাট স্টিল দেখতে হয় যেমন ধরো 60 ডিগ্রি হ্যাঁ 60 ডিগ্রি তো 60 ডিগ্রিকে কিভাবে লেখা হয় মানে আমরা জানি 180 তিন ভাগের এক ভাগ হচ্ছে 60 ডিগ্রি তাহলে 180 কে যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা 60 ডিগ্রি পাই তার মানে আমরা পাইকে যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা 60 ডিগ্রি পাই পাইকে যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা 60 ডিগ্রি পাই আচ্ছা তো অনেকে বলে যে আমরা 180 না লিখে পাই লিখলে রেডিয়ান হয়ে গেছে 60 না লিখে পাই বাই 3 লিখলে রেডিয়ান হয়ে গেছে মানে পাই দিয়ে যদি অ্যাঙ্গেলটাকে এক্সপ্রেস করি রেডিয়ান হয়ে গেছে কিন্তু পাইয়ের ভ্যালু ধরে আছে 180 ডিগ্রি তো এটা রেডিয়ান হইলো কোত্থেকে এটা কি রেডিয়ান হইলো এটা রেডিয়ান হইলো না এটা রেডিয়ান হইলো না রেডিয়ান হইলো না তো রেডিয়ান হওয়ার জন্য কি করতে হবে পাইয়ের ভ্যালু 3.1416 ধরতে হবে তার মানে 180 এর পরিবর্তে যদি তুমি 3.1416 বসাও সেই ক্ষেত্রে তুমি 180 ডিগ্রিকে তুমি রেডিয়ানে নিছো আনলেস তুমি 180 এর পরিবর্তে 3.1416 বসাচ্ছ না তুমি কিন্তু অ্যাঙ্গেলটাকে ডিগ্রি থেকে রেডিয়ানে নাও নাই এখানেও কি 3.1416 ডিভাইডেড বাই 3 এভাবে রেডিয়ানে নিতে হয় এভাবে রেডিয়ানে নিতে হয় বুঝছো এভাবে রেডিয়ানে নিতে হয় এটা কেন বললাম কারণ কিছুদিন আগেও একটা খাতা কাটতেছিলাম খাতার মধ্যে কি করছে অ্যাঙ্গুলার ভেলোসিটি কি প্রশ্ন ছিল 1 সেকেন্ডে 60 ডিগ্রি ট্রাভেল করে 1 সেকেন্ডে 60 ডিগ্রি ট্রাভেল করে তাহলে উপর হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি নিচে হচ্ছে টাইম ঠিক আছে টাইম হচ্ছে 1 সেকেন্ড আর অ্যাঙ্গুলার সরি উপর হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট নিচে হচ্ছে টাইম আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি 60 ডিগ্রি 60 ডিগ্রি মানে কি পাই বাই 3 তো সে কি করছে সে লিখছে 60 রেডিয়ান পার সেকেন্ড মানে সে পাই বাই 3 এর ভ্যালু 60 লিখে দিয়েছে ভাই 60 তো এটা ডিগ্রি হয় ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেলের একটা ইউনিট রেডিয়ান হচ্ছে অ্যাঙ্গেলের আরেকটা ইউনিট এবার তুমি যদি পাই বাই 3 এর জায়গায় 60 বসাও তাহলে এটা রেডিয়ান কইলো এটা তো ডিগ্রি থেকে গেল তাহলে তো এটা ডিগ্রি পার সেকেন্ড হবে ভুল না it is 100% correct but it has to be degree per second it can't be radian per second it will only be radian per second if you apply 3.1416 instead of pi unless it will be degree per second বুঝছো বিষয়টা দেন যে ইউনিটটা হবে এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড আচ্ছা ওকে এখন আমরা বলবো হচ্ছে টাইম পিরিয়ডের একটা ডিফারেন্ট ডেফিনেশন করব টাইম পিরিয়ড এন্ড angular velocity and time period angular velocity and time period angular velocity and time period এবার প্রশ্ন দেব what is time period what is time period what is time period ঠিক আছে what is time period what is time period okay what is time period হচ্ছে time required for one complete rotation time period হচ্ছে time required for one complete rotation time period কি বোঝায় time period বোঝায় time required for one complete rotation 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 এটাকেই বলা হয় time period এটাকে বলা হয় কি time period so what is one complete rotation what is one complete rotation
What is one complete rotation? Here we have the circular path, we have the object as well. Suppose the object starts from here. This is point A. This is point A. The time required for the object to cross the entire circular path and return to the initial point is known as time period. One complete rotation মানে কি? তুমি এই পয়েন্ট দিয়ে শুরু করে এই পয়েন্টে আসছো, এটা হচ্ছে ওয়ান কমপ্লিট রোটেশন। এই একটা কমপ্লিট রোটেশনে যে পরিমাণ টাইম লাগবে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। একটা কমপ্লিট রোটেশনে যে পরিমাণ টাইম লাগবে সেটাকে বলা হয় টাইম পিরিয়ড। তো তুমি যদি একটা কমপ্লিট রোটেশন এখানে দেখো, যখনও এখান থেকে এই জায়গায় যাবে, তখন সে কি পরিমাণ অ্যাঙ্গেল ট্রাভেল করবে মাঝখানে? তখন সে ট্রাভেল করবে 90 ডিগ্রি। তখন সে কি পরিমাণ অ্যাঙ্গেল ট্রাভেল করবে মাঝখানে? তখন সে মাঝখানে ট্রাভেল করবে 90 ডিগ্রি। তখন সে মাঝখানে ট্রাভেল করবে 90 ডিগ্রি। তখন সে মাঝখানে ট্রাভেল করবে 90 ডিগ্রি। যখন অবজেক্টটা এখানে চলে আসবে, তখন সেই মাঝখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ট্রাভেল করবে? তখন সেই মাঝখানে ট্রাভেল করবে 180 ডিগ্রি। তখন সেই মাঝখানে ট্রাভেল করবে 180 ডিগ্রি। যখন অবজেক্টটা চলে যাবে এখানে, তখন সেই মাঝখানে ট্রাভেল করবে 270 ডিগ্রি। তখন সেই মাঝখানে ট্রাভেল করবে 270 ডিগ্রি। তখন সেই মাঝখানে ট্রাভেল করবে 270 ডিগ্রি। যখন সে এখানে চলে আসবে, তখন সেই মাঝখানে ট্রাভেল করবে 360 ডিগ্রি। তখন সেই মাঝখানে ট্রাভেল করবে 360 ডিগ্রি। তখন সেই মাঝখানে ট্রাভেল করবে 360 ডিগ্রি। তো টাইম পিরিয়ড হচ্ছে টাইম রিকোয়ার্ড ফর ওয়ান কমপ্লিট রোটেশন। ওয়ান কমপ্লিট রোটেশন মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট 360 ডিগ্রি। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট 360 ডিগ্রি। তুমি 360 ডিগ্রিকে পাইতে লিখো 2 পাই। 2 পাই লিখো, তাহলে 360 ডিগ্রি কি হয়ে গেল? রেডিয়ান হয়ে গেল। 360 ডিগ্রিকে যদি রেডিয়ানে লেখো কি দাঁড়াবে? 2 পাই দাঁড়াবে, ঠিক না? আচ্ছা, তো টাইম পিরিয়ড হচ্ছে এমন একটা সময় যেখানে ওয়ান কমপ্লিট রোটেশন হয় বা যেখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2 পাই। তাহলে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট in time t, angular displacement in time t, angular displacement in time t, টাইম পিরিয়ড কে ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করা হয়। টাইম পিরিয়ড কে কি দিয়ে ডিনোট করা হয়? ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করা হয়। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইন টাইম টি বোঝাচ্ছে যে টাইম পিরিয়ডের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। টাইম পিরিয়ডের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2 পাই। টাইম পিরিয়ডের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2 পাই। তাহলে 1 সেকেন্ডে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি হবে? 1 সেকেন্ডে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে 2 পাই বাই ক্যাপিটাল টি। 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 এই যে 2 পাই বাই ক্যাপিটাল টি আছে, এটা হচ্ছে 1 সেকেন্ডে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো 1 সেকেন্ডে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, 1 সেকেন্ডে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, 1 সেকেন্ডে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে 2 পাই বাই ক্যাপিটাল টি। 2 পাই বাই ক্যাপিটাল টি, এটা হচ্ছে 1 সেকেন্ডে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এটা হচ্ছে 1 সেকেন্ড অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো 1 সেকেন্ড অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা কি বলি? অ্যাঙ্গুলার ভেলোসিটি বলি। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর টাইম পিরিয়ডের সম্পর্ক কি? ওমেগা মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সমান সমান 2 পাই ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। 2 পাই ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। তাহলে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটির আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম। আমরা ফার্স্ট অ্যাঙ্গুলার ভেলোসিটির একটা ফর্মুলা পাইছিলাম which was theta by t। এখন আমরা আরেকটা ফর্মুলা পাইছি which is 2 পাই বাই ক্যাপিটাল টি। এবার আমরা করব হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক। 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 ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে ফ্রিকোয়েন্সি কি জিনিস। ফ্রিকোয়েন্সি কি জিনিস? ফার্স্ট অফ অল বুঝতে হবে ফ্রিকোয়েন্সি কি জিনিস। ফ্রিকোয়েন্সি হচ্ছে নাম্বার অফ কমপ্লিট রোটেশন পার সেকেন্ড। ফ্রিকোয়েন্সি হচ্ছে নাম্বার অফ কমপ্লিট রোটেশন পার সেকেন্ড। 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 এক সেকেন্ডে কয়টা রোটেশন হচ্ছে এটাকেই বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটাকেই বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিকে ডিনোট করা হয় স্মল এফ দিয়ে। ফ্রিকোয়েন্সিকে ডিনোট করা হয় স্মল এফ দিয়ে। ফ্রিকোয়েন্সিকে ডিনোট করা হয় স্মল এফ দিয়ে।
ফ্রিকোয়েন্সিকে ডিনোট করা হয় কি দিয়ে? স্মল f দিয়ে। ঠিক আছে, তাহলে নাম্বার অফ কমপ্লিট রোটেশন পার সেকেন্ড হচ্ছে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে আমরা জানি টাইম পিরিয়ডের রোটেশন কয়টা হয়? একটা। টাইম পিরিয়ডের কমপ্লিট রোটেশন কয়টা হয়? একটা। তাহলে আমরা লিখি ইন টাইম টি নাম্বার অফ কমপ্লিট রোটেশন, নাম্বার অফ কমপ্লিট রোটেশন সমান সমান 1। ইন টাইম 1 সেকেন্ড, নাম্বার অফ কমপ্লিট রোটেশন সমান সমান হচ্ছে 1/t। তাহলে 1 সেকেন্ডে কমপ্লিট রোটেশনের সংখ্যা, এটাকে কি বলা হচ্ছে? এটাকেই বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তার মানে 1/t এটাই হচ্ছে কি ফ্রিকোয়েন্সি। এবার আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্কটা এস্টাবলিশ করব। অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্কটা আমরা এস্টাবলিশ করব। আমরা কিছুক্ষণ আগে ফর্মুলা দেখছি, ওমেগা সমান সমান 2π/t। আমরা দেখছি না, এখানে আমরা কি করতে পারি? 2π 1/t লিখতে পারি, ঠিক না? এই 1/t এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ফ্রিকোয়েন্সি লিখতে পারি। তাহলে ওমেগা সমান সমান 2πf, 2πf, 2πf। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর ফ্রিকোয়েন্সির সম্পর্কটা আমরা পেয়ে গেলাম। অ্যাঙ্গুলার ভেলোসিটি আর ফ্রিকোয়েন্সির সম্পর্কটা আমরা পেয়ে গেলাম। বুঝছো? আশা করি বুঝছো, আশা করি বুঝছো। তো আমরা ধীরে ধীরে এখন করব হচ্ছে আমাদের যে ঘড়ির কাঁটা থাকে, ঘড়ির কাঁটাকে কি বলে? মিনিট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড, আর একটাই বলা হচ্ছে মনে হয় আওয়ার হ্যান্ড বলে। ঘড়ির কাঁটাকে এটাই তো বলে মনে হয়। ঠিক আছে, ঘড়ির কাঁটাগুলো কি হয়? একটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড আছে, একটা হচ্ছে মিনিট হ্যান্ড আছে, আর একটা কি আছে? আওয়ার হ্যান্ড আছে। তাহলে আজকে আমরা পড়বো, প্রথমে পড়বো অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ সেকেন্ড হ্যান্ড, এরপরে পড়বো অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ মিনিট হ্যান্ড, এরপরে পড়বো অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আওয়ার হ্যান্ড। অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ সেকেন্ড হ্যান্ড। ঠিক আছে, এবার আসো, এই যে ঘড়ির কাঁটা আছে, ঘড়ির কাঁটা একটা কমপ্লিট রোটেশন কতক্ষণে দেয়? ঘড়ির সেকেন্ডের কাঁটাটা একটা কমপ্লিট রোটেশন কতক্ষণে দেয়? ঘড়ির সেকেন্ডের কাঁটাটা একটা কমপ্লিট রোটেশন কতক্ষণে দেয়? 1 মিনিটে একটা কমপ্লিট রোটেশন দেয় না? ঘড়ির যে সেকেন্ডের কাঁটাটা আছে, এটা 1 মিনিটে একটা কমপ্লিট রোটেশন দেয়, 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 1 মিনিটে একটা কমপ্লিট রোটেশন দেয়। তাহলে এখানে যদি আমি ওমেগা বের করতে চাই, ওমেগা কি হবে? ওমেগা হবে 2π/t। টি হচ্ছে কি টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে কমপ্লিট রোটেশনের জন্য প্রয়োজনীয় সময়। ঘড়ির সেকেন্ডের কাঁটা 1 মিনিটে কমপ্লিট রোটেশন দেয়, তার মানে তার টাইম পিরিয়ড হচ্ছে 1 মিনিট। 1 মিনিটকে আমরা কি লিখতে পারি? 60 সেকেন্ডস। তাহলে আমরা এখানে লিখি 2 ইনটু পাই এর জায়গায় আমরা লিখবো 3.1416, নিচে লিখবো হচ্ছে 60। সরি, আমি আসলে অনেক অসুস্থ আজকে। আমার জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা যতগুলো আছে প্যাকেজে সবগুলাই চলতেছে আলহামদুলিল্লাহ। তো আসলে এটা হচ্ছে তোমার এখানে 0.10472 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এবার আমরা বলবো হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ মিনিট হ্যান্ড। অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ angular velocity of minute hand, angular velocity of minute hand, angular velocity of minute hand, angular velocity of minute hand। ঠিক আছে, আচ্ছা, এই যে মিনিট হ্যান্ড আছে, এই যে মিনিট হ্যান্ড আছে, এই যে মিনিট হ্যান্ড আছে, সরি, এই যে মিনিট হ্যান্ড আছে, এই মিনিট হ্যান্ডটা একটা কমপ্লিট রোটেশন কতক্ষণে দেয়? একটা মিনিট হ্যান্ড কমপ্লিট রোটেশন দেয় 1 ঘন্টায়। তাহলে
তার মানে হচ্ছে মিনিট হ্যান্ডের টাইম পিরিয়ড হচ্ছে 1 ঘন্টা। টাইম পিরিয়ড কি? একটা কমপ্লিট রোটেশনের জন্য প্রয়োজনীয় সময়। মিনিট হ্যান্ড 1 ঘন্টা একটা কমপ্লিট রোটেশন দেয়, তার মানে মিনিট হ্যান্ডের টাইম পিরিয়ড 1 ঘন্টা। কারণ এখানে তো 1 ঘন্টা লেখা যাবে না, এটাকে সেকেন্ডে লিখতে হবে, ঠিক না? তো 1 ঘন্টাকে যদি সেকেন্ডে লিখো 3600 সেকেন্ডে, তাহলে এরপরে তুমি রেডিয়ানের ভ্যালু বসাও। দেখো এখানে আমাদের ভেলোসিটি কি আসে, 2 into 3.1416 divided by 3600, এটা আসতেছে হচ্ছে 1.74 into 10 inverse 3 রেডিয়ান পার সেকেন্ড। এরপর আমরা বলবো অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আওয়ার হ্যান্ড। এরপর আমরা পড়বো অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আওয়ার হ্যান্ড। এরপর আমরা পড়বো হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আওয়ার হ্যান্ড। এরপর আমরা পড়বো হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আওয়ার হ্যান্ড। এরপর আমরা পড়বো হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আওয়ার হ্যান্ড। তো আসো আওয়ার হ্যান্ড, আওয়ার হ্যান্ড। তো আওয়ার হ্যান্ড যেটা আছে সেটা টাইম পিরিয়ড কি? টাইম পিরিয়ড মানে হচ্ছে একটা কমপ্লিট রোটেশন দিতে প্রয়োজনীয় সময়। তো যেটা আওয়ার হ্যান্ড থাকে সেটা কিন্তু 12 ঘন্টা একটা কমপ্লিট রোটেশন দেয়। তাহলে আওয়ার হ্যান্ডের টাইম পিরিয়ড হচ্ছে 12 ঘন্টা। তো তুমি এখানে 12 ঘন্টা লিখতে পারবে না। তোমার কাছে 12 ঘন্টাকে প্রথমে মিনিটে কনভার্ট করতে হবে, এরপর তার সাথে 60 গুণ করলে তুমি কি পেয়ে যাবা? সেকেন্ডে পেয়ে যাবা। তাহলে 12 ঘন্টায় কত সেকেন্ড সেটা তুমি এখানে পাচ্ছ। 12 ঘন্টায় হচ্ছে তোমার কত সেকেন্ড হয়? 12 ঘন্টায় 12 ঘন্টায় হচ্ছে তোমার 43,200 সেকেন্ড, 43,200 সেকেন্ড। হ্যাঁ, 43,200 সেকেন্ড। এরপর 2 পাই। ভেরি গুড। এবার 2 into 3.1416 divided by answer কত আসতেছে? 1.45 into 10 inverse 4, 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 1.45 into 10 inverse 4 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আওয়ার হ্যান্ড, অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আওয়ার হ্যান্ড, অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আওয়ার হ্যান্ড। ঠিক আছে? বুঝছো? আশা করি বুঝছো। হুম, তো আমরা এতটুকু পড়ে ফেলছি। তো এখন আমরা সামনের দিকে যাই। হ্যাঁ, এখন আমরা সামনের দিকে যাই। সামনের দিকে আমরা পড়বো হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বলবো আমরা। ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা মিটিং এর লিংক দিব, ওটা জয়েন করে নাও। ওখানে আমরা পর বাদ বাকি ক্লাসটা কন্টিনিউ করবো। ওকে, এখন আমরা পড়বো হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। এখন আমরা পড়বো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। ওকে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কিরকম? অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হচ্ছে চেঞ্জ অফ চেঞ্জ অফ চেঞ্জ অফ চেঞ্জ অফ চেঞ্জ অফ চেঞ্জ অফ angular velocity per second, change of angular velocity per second, change of angular velocity per second, change of angular velocity per second, এটাকেই বলা হয় angular acceleration, এটাকেই বলা হয় angular acceleration, এটাকেই বলা হয় angular acceleration, change of angular velocity per second, এটাকেই বলা হয় angular acceleration। তোদের একটা সার্কুলার পাথ আছে, একটা সার্কুলার পাথ আছে। এই সার্কুলার পাথে অবজেক্ট ধরো এখানে আছে প্রথমে, এখানে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে, ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা আই, আর সেই এইখান থেকে এখানে গেছে তার
অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়ে গেল ওমেগা এফ, তার অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়ে গেল ওমেগা এফ। তো চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি কি? চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি, ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে ইন টাইম টি, ইন টাইম টি, ধরো এই যে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটিটা চেঞ্জ হলো, এটা চেঞ্জ হতে ধরো টি পরিমাণ সময় লাগলো, মানে অবজেক্টটা এখান থেকে এখানে যেতে ধরো তার টি পরিমাণ সময় লাগলো। তাহলে ইন টাইম টি, চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি, চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি, চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি, চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি, চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ডেল ওমেগা, সেটা হচ্ছে ডেল ওমেগা। তাহলে এক সেকেন্ডে চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হবে? এক সেকেন্ডে চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে ডেল ওমেগা ডিভাইডেড বাই টি। তাহলে এক সেকেন্ডে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি চেঞ্জ আছে এটাকেই বলা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন which is denoted by alpha, তাহলে আলফা সমান সমান ডেল ওমেগা বাই টি, 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 আলফা সমান সমান ডেল ওমেগা বাই টি। ঠিক আছে, আলফা সমান সমান ডেল ওমেগা বাই টি। তো হ্যালো ইমাম, বলো। ওয়ালাইকুম আসসালাম। বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু খাইছো আজকে? রাতে নুডলস খাবা? পেট ভরবে? আচ্ছা, পুরোটাই খাই ফেলো। ডিম আছে না? ডিম আছে না? আচ্ছা, প্রয়োজন পড়লে ওখান থেকে টাকা বের করে বাজার করে ফেলিও, কারণ নেই। ওকে। হ্যাঁ। ওকে। তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কি হবে? ডিডিটি অফ ওমেগা। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কি হবে? ডিডিটি অফ ওমেগা। আশা করি বুঝছো। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হবে ডিডিটি অফ ওমেগা। তো এটা কিভাবে লিখতে পারছি এটা আশা করি আগের ক্লাসগুলো থেকে বুঝতেছো। আগের ক্লাসগুলোতে তোমাকে আমি বুঝাইছিলাম কিভাবে ডিডিটি অফ সামথিং কে আমরা একটা, মানে ডিডিটি অফ সামথিং কে আমরা কিভাবে লিখতে পারি, মানে ডিডিটি এটা কি জিনিস, এটা তোমাকে আমি আগের ক্লাসগুলোতে আমি পড়াইছি, ঠিক না? পড়াইছি না? তো ডিডিটি অফ ওমেগা মানে কি? ডিডিটি অফ ওমেগা মানে হচ্ছে টি এর পরিবর্তনের সাথে সাথে ওমেগার পরিবর্তন, মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটির পরিবর্তন, অ্যাঙ্গুলার সময়ের পরিবর্তনের সাথে সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটির পরিবর্তন কি? অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তাহলে আলফা সমান সমান ডিডিটি অফ ওমেগা। আমি আবারও বলতেছি, এই যে ফর্মুলাটা আছে ডিফারেন্সিয়েশনের, এই ফর্মুলা থেকে যে প্রশ্নগুলো আসবে এই প্রশ্নগুলো তুমি পরীক্ষার আগের দিনও করবা না। কেন করবা না? কারণ এগুলো তুমি না করলেও তুমি পারবা। এখন পারার একটা শর্ত আছে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন পারতে হবে। ম্যাথের ডিফারেন্সিয়েশন যখন পড়াই ফেলবো তখন এগুলো আর গায়েও লাগবে না। যদি ম্যাথের ডিফারেন্সিয়েশন না পারো তাহলে এগুলোও পারবা না। যদি ম্যাথের ডিফারেন্সিয়েশন পারো তাহলে এগুলো না দেখলেও পারো, আর যদি ওটা না পারো তাহলে এগুলোও পারো। ওকে, এরপর আসো। ওকে, এটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। এবার আমাদের কাছে একটু ডিরেকশনের ডিরেকশনের বিষয়গুলো বুঝতে হবে, ডিরেকশনের বিষয়টা একটু বুঝতে হবে। ঠিক আছে, ওকে। তো আসো এবার এটার জন্য একটু লিনিয়ার অ্যাক্সিলারেশনের কাহিনীগুলোতে চাই। লিনিয়ার অ্যাক্সিলারেশন, ধরো এটা একটা অবজেক্ট, অবজেক্ট কোন দিকে যাচ্ছে? অবজেক্ট ধরে যাচ্ছে এদিকে। অবজেক্টের ভেলোসিটি কত? 2 মিটার পার সেকেন্ড। অবজেক্ট যখন ডান দিকে যাবে, ধরো একটা পার্টিকুলার ডিসটেন্স ক্রস করার পরে অবজেক্টের ভেলোসিটি হয়ে গেছে 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এখানের মধ্যে তোমার অ্যাক্সিলারেশন কোন দিকে? অবজেক্ট যখন ডান দিকে যাচ্ছে তখন কিন্তু তার ভেলোসিটি বাড়তেছে, তার মানে অ্যাক্সিলারেশন হচ্ছে ডান দিকে। লিনিয়ার অ্যাক্সিলারেশন হচ্ছে ডান দিকে, লিনিয়ার অ্যাক্সিলারেশন হচ্ছে ডান দিকে। ঠিক আছে, এবার
সবকিছু ঠিক আছে, কিন্তু ধরো এবার অবজেক্টের ভেলোসিটি বাড়তেছে না, অবজেক্টের ভেলোসিটি উল্টা কমতেছে। ডান দিকে গেলে অবজেক্টের ভেলোসিটি কমতেছে। যদি ডান দিকে গেলে অবজেক্টের ভেলোসিটি কমে, সেই ক্ষেত্রে অ্যাক্সেলারেশন কিন্তু পিছের দিকে, সেক্ষেত্রে অ্যাক্সেলারেশন কিন্তু পিছের দিকে। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। আসো সামনে যাই। তো এবার আমরা অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের ঘটনাটা পড়বো। অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের ঘটনাটা পড়বো। তো দেখো, ধরো একটা সার্কুলার পাথ, একটা অবজেক্ট এই সার্কুলার পাথে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছে। এটা হচ্ছে ওমেগা আই, এটা হচ্ছে ওমেগা এফ। ওমেগা আই বোঝাচ্ছে ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওমেগা এফ বোঝাচ্ছে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি। ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি, ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি, ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি, ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি। ব্রিলিয়ান্ট। এখন এটা কোন দিকে যাচ্ছে? এটা যাচ্ছে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। কোন দিকে যাচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। কোন দিকে যাচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। তো অবজেক্ট যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায়, অবজেক্ট যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায়, তাহলে দেখো এই যে সার্কুলার পাথ আছে, এই সার্কুলার পাথের সেন্টারটা কিন্তু এখানে। এই সেন্টার দিয়ে একটা স্ট্রেট লাইন গেছে, এই স্ট্রেট লাইনটা হচ্ছে অ্যাক্সিস। আমরা পড়ছি না এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা ধরো ওয়াই অ্যাক্সিস। সহজ কথা হচ্ছে অ্যাক্সিস, সহজ কথা হচ্ছে কি অ্যাক্সিস। তো এখানে রোটেশন হচ্ছে, তাই বলে এটাকে আমরা আদর করে বলবো অ্যাক্সিস অফ রোটেশন। কি বলবো? অ্যাক্সিস অফ রোটেশন। তো যদি অবজেক্ট অ্যান্টি ক্লকওয়াইজ যায়, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাক্সিস অফ রোটেশন বরাবর উপরের দিকে। এখন তুমি বলতে পারো যে স্যার এগুলো কি পড়াইতেছে? অবজেক্ট যাইতেছে সার্কুলার পাথে, অ্যাঙ্গুলার ভেলোসিটি উপরের দিকে কেন হইলো? ভাই এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, ম্যাথ করার জন্য এরকম কনভেনশন ধরে নেওয়া হয়। ঠিক আছে? এগুলো আগের মাথা থাকবে না, এটাই স্বাভাবিক। ম্যাথ করার জন্য এরকম ধরে নিয়ে নেওয়া হয়েছে। এখন কনভেনশন তো তোমার বুঝাইতে পারবো না যেটা কেন হয়েছে, এটা ধরে নিয়েছে বলে এটা হয়েছে। ওকে, এবার ধরো অবজেক্টটা ক্লকওয়াইজ ঘুরতেছে, অবজেক্টটা ধরো অ্যান্টি ক্লকওয়াইজ না ঘুরে অবজেক্টটা ধরো ক্লকওয়াইজ ঘুরতেছে, অবজেক্টটা ধরো অ্যান্টি ক্লকওয়াইজ না ঘুরে অবজেক্টটা ক্লকওয়াইজ ঘুরতেছে, অবজেক্টটা ধরো ক্লকওয়াইজ ঘুরতেছে, অবজেক্টটা ক্লকওয়াইজ ঘুরতেছে, অবজেক্টটা ক্লকওয়াইজ ঘুরতেছে, অবজেক্টটা ক্লকওয়াইজ ঘুরতেছে। হ্যাঁ, আচ্ছা বাদ, আমি ড্রপ করি। অবজেক্টটা ক্লকওয়াইজ ঘুরতেছে, অবজেক্টটা ক্লকওয়াইজ ঘুরতেছে। আচ্ছা অবজেক্টটা যদি ক্লকওয়াইজ ঘুরে, অবজেক্টটা যদি ক্লকওয়াইজ ঘুরে, অবজেক্টটা যদি ক্লকওয়াইজ ঘুরে, অবজেক্টটা যদি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে নিচের দিকে। অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে অ্যাক্সিস অফ রোটেশন বরাবর নিচের দিকে। অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে অ্যাক্সিস অফ রোটেশন বরাবর নিচের দিকে। অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে অ্যাক্সিস অফ রোটেশন বরাবর নিচের দিকে। ক্লিয়ার? এবার দেখো তোমার এখানে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি আর ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি। ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি বড় হয়, ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি বড় হয়, তাহলে বুঝবা যে যেদিকে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেদিকে হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। আচ্ছা যদি এটা ক্লকওয়াইজ ঘুরে, তাহলে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি নিচে হবে না আর ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি উপরে হবে না? অবশ্যই। আচ্ছা ধরো এই ক্ষেত্রে, ধরো আবার আমরা আরেকটা কেস ধরি, আরেকটা কেস হচ্ছে তোমার ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি থেকে বড়। যদি ইনিশিয়াল ফাইনাল থেকে বড় হয়, তাহলে যেদিকে অ্যাঙ্গুলার ভেলোসিটি তার ঠিক বিপরীত দিকে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। আচ্ছা ঠিক সেম কাহিনী আমরা এখানে করতে পারি। যদি 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 তোমার ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি থেকে বড় হয়, তাহলে যেদিকে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওই দিকেই হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। যদি তোমার ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি থেকে বড় হয়, তাহলে যেদিকে অ্যাঙ্গুলার ভেলোসিটি তার ঠিক বিপরীত দিকে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। বুঝছো? এটা হচ্ছে কনভেনশন।
কনভেনশন। তো আমরা কিছু ফর্মুলা পড়ছিলাম আগে, যে ফর্মুলা গুলো ছিল খুব সুন্দর সুন্দর ফর্মুলা আগে পড়ছিলাম, কিউট কিউট ফর্মুলা, যেগুলো যেমন ধরো v is equals to u plus at, s is equals to ut plus half at square, এরপরে হচ্ছে তোমার s is equals to u plus v into t divided by 2, এরপর হচ্ছে v square is equals to u square plus 2as। পড়ছিলাম না এই ফর্মুলাগুলো? তো এগুলো পড়ছিলাম লিনিয়ার মোশনের জন্য, এগুলো আগে পড়ছিলাম লিনিয়ার মোশনের জন্য ক্লাস 9-10 এ থাকতে আমরা লিনিয়ার মোশনের জন্য এগুলো পড়ছিলাম। এখন আমরা করবো অ্যাঙ্গুলার মোশনের জন্য। তো অ্যাঙ্গুলার মোশনের জন্য কি করতে হবে, কি কি চেঞ্জ আনতে হবে? আমরা ফাইনাল ভেলোসিটির জায়গায় লিখবো ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি, আমরা ইনিশিয়াল ভেলোসিটির জায়গায় লিখবো ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি, আমরা লিনিয়ার ডিসপ্লেসমেন্টের জায়গায় লিখবো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, আমরা লিনিয়ার অ্যাক্সিলারেশনের জায়গায় লিখবো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, টাইমের জায়গায় লিখবো টাইম, তার মানে টাইমের বেলায় কোনো চেঞ্জ নাই। তাহলে আমরা v = u + 8 এর পরিবর্তে লিখতে পারি ওমেগা f = ওমেগা i প্লাস আলফা t, s এর পরিবর্তে লিখতে পারি থিটা, u এর পরিবর্তে লিখতে পারি ওমেগা i, t এর পরিবর্তে লিখবো t, প্লাস এর পরিবর্তে প্লাস হাফ, এর পরিবর্তে আলফা, এরপরে t স্কয়ার, এরপরে s এর পরিবর্তে লিখবো থিটা, u এর পরিবর্তে লিখবো ওমেগা i, v এর পরিবর্তে লিখবো ওমেগা f, এরপরে t এর পরিবর্তে লিখবো t ডিভাইডেড বাই 2, এরপরে ওমেগা f স্কয়ার ওমেগা i স্কয়ার প্লাস 2 আলফা থিটা। তো এগুলো বাবা ফর্মুলা, এগুলো লাগবে। ওকে, সামনের দিকে যাই। আচ্ছা, তো এখন আমরা লিনিয়ার অ্যাক্সিলারেশন অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের মাঝখানে সম্পর্ক দেখব, লিনিয়ার ভেলোসিটি অ্যাঙ্গুলার ভেলোসিটির মাঝখানে সম্পর্ক দেখব। একটা ফর্মুলা বলতেছি, সারা জীবন মুখস্থ রাখবা, সেটা হচ্ছে লিনিয়ার সমান অ্যাঙ্গুলার ইনটু রেডিয়াস। এটা অনেক জায়গায় মিলবে, দেখবা অনেক জায়গায় মিলবে, অনেক জায়গায় বলতে অনেক জায়গায় মিলবে, ঠিক আছে? তাহলে যদি ভেলোসিটির ক্ষেত্রে দেখো, এই ফর্মুলাটা কেমন হবে? এই ফর্মুলাটা হবে এরকম, যে লিনিয়ার ভেলোসিটি সমান অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু রেডিয়াস, ঠিক আছে? তো লিনিয়ার ভেলোসিটি কি v, অ্যাঙ্গুলার ভেলোসিটি কি ওমেগা, রেডিয়াস কি r, ঠিক আছে? ওকে, অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের জন্য কি লিখতে পারবো? acceleration, linear acceleration সমান angular acceleration into radius, ঠিক আছে? তো linear acceleration কি a, angular acceleration কি alpha, radius কি r, তাহলে a is equals to alpha r, লিখতে পারি। এবার আমরা পড়বো হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ কি ইংরেজি কি বলে এটা তো ভুলে গেছি, বাংলা ভাষণ পড়াতে নিজের ইংলিশ ভাষণের পড়াগুলি ভুলে যেতেছে। সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন কি বলে এটাকে? সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, মাথাও লেগেছে। সেন্ট্রিফিউগাল হচ্ছে সেন্টার থেকে বাইরের দিকে, আর সেন্ট্রিপেটাল হচ্ছে সেন্টারের দিকে, আর সেন্ট্রিফিউগাল হচ্ছে বাইরের দিকে। তো মাথায় রাখবা পেট দিয়ে, পেট হচ্ছে কোথায়? ভেতরের দিকে, ঠিক না? এটা যে সার্কুলার প্যাথ হয়, তাহলে সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন বলো, সেন্ট্রিফিউগাল ফোর্স বলো, এটা সেন্টারের দিকে কাজ করবে। তো আই হোপ তোমাকে আমি আগে সেন্ট্রিফিউগাল ফোর্স বুঝিয়েছিলাম, সেন্ট্রিফিউগাল ফোর্স কি জিনিস। তুমি যদি কি করো, তুমি যদি কোন একটা অবজেক্টকে যদি তুমি কোন একটা রশি বা কোন একটা দড়ির মধ্যে
জয়েন করো, কিট দিয়ে দাও, এরপরে যদি তাকে তুমি রোটেট করো, তাহলে তুমি দেখবে অবজেক্টটাকে তুমি অবজেক্টটাকে তুমি কি করতেছো, তুমি কিন্তু প্রতিনিয়ত নিজের দিকে টানতেছো, অবজেক্টটাকে তুমি প্রতিনিয়ত নিজের দিকে টানতেছো, অবজেক্টটাকে তুমি প্রতিনিয়ত নিজের দিকে টানতেছো। তার আমি একটু দেখাই। ওকে, তো ফর এক্সাম্পল আমি যদি এই কেবলটাকে ঘোরাই, এটা হচ্ছে ইউএসবি এন্ড, আমি যদি এটাকে ঘোরাই, তো এটাকে যখন আমি ঘোরাচ্ছি তখন কিন্তু এটাকে প্রতিনিয়ত আমি সেন্টারের দিকে টানতেছি। তুমি নিজেও কোনো কিছুকে ভাবে ঘুরাইলে তুমি দেখবা তুমি অবজেক্টটাকে দিন শেষে তোমার হাতের দিকে টানতেছো, সেন্টারের দিকে টানতেছো। তো তুমি যে সেন্টারের দিকে টানতেছো এটাই হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। এটাই কি সেন্ট্রিপেটাল ফোর্স, এটাই হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। আর সেন্ট্রিপেটাল ফোর্সটা তুমি এই অবজেক্টের উপরে অ্যাপ্লাই করতেছো সেন্টারের দিকে, অবজেক্টের উপর তুমি অ্যাপ্লাই করতেছো সেন্টারের দিকে। আর অবজেক্টটা তুমি একটু ভালো করে খেয়াল করো, অবজেক্টটা কিন্তু অবজেক্টটা কিন্তু এমন ভাবে আছে মনে হচ্ছে যে অবজেক্টটা বাইরের দিকে ছিটকা যেতে যাচ্ছে, অবজেক্টটা বাইরের দিকে ছিটকা যেতে যাচ্ছে। তাহলে অবজেক্টের আরেকটা ফোর্স আছে, যেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। একটা হচ্ছে আমি অবজেক্টটা টেনে আমার দিকে রাখতে চাচ্ছি, কিন্তু তাও অবজেক্টটা টান টান অবস্থায় আছে না, টান টান অবস্থায় আছে না, কেন আছে? কারণ অবজেক্টের উপরে বাইরে দিয়ে একটা ফোর্স কাজ করতেছে, যেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে একটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স আর একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, একটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স আর একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্স কোনটা? যেটা সেন্টারের দিকে কাজ করতেছে। আচ্ছা, সেন্ট্রিপেটাল ফোর্সটা একটা বিষয় বলি, আহ, অনেকে মনে করে কি ওয়েট যেরকম একটা ফোর্স, সেন্ট্রিপেটাল ফোর্স এরকম না। সেন্ট্রিপেটাল ফোর্স কিন্তু এরকম না। সেন্ট্রিপেটাল ফোর্স হচ্ছে যে কোনো ফোর্স সেন্ট্রিপেটাল ফোর্স হতে পারে, যে কোনো ফোর্স সেন্ট্রিপেটাল ফোর্স হতে পারে। সেন্ট্রিপেটাল ফোর্স মানে সেন্টারের দিকে কাজ করবে, তার একটাই ক্রাইটেরিয়া যে সেন্টারের দিকে কাজ করবে, শেষ। সেন্টারের দিকে কাজ করবে, অবজেক্টটা সার্কুলার পাথে থাকবে, বাস এতটুকু হইলেই সেন্ট্রিপেটাল ফোর্স। যেমন ধরো আমি যে এই কেবলটাকে ঘোরাচ্ছি, হ্যাঁ আমি যে কেবলটাকে ঘোরাচ্ছি, প্রতিনিয়ত কেবলের উপরে টেনশন ফোর্স কাজ করতেছে। এই যে ওয়্যারটা দিয়ে আমি যে ফোর্সটা অবজেক্টের উপরে অ্যাপ্লাই করতেছি, এটাকে কি বলে? টেনশন ফোর্স। তো টেনশন ফোর্সটা তখন কি হয়ে গেল? সেন্ট্রিপেটাল ফোর্স। তখন টেনশন ফোর্সটাকে আমি সেন্ট্রিপেটাল ফোর্স বলবো। যখন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরবে, পৃথিবী সূর্যের চারদিকে কেন ঘুরতেছে? কেন ঘুরতেছে সূর্যের চারদিকে পৃথিবী? কারণ সূর্য আর পৃথিবীর মাঝখানে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে। তখন এই গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, কারণ এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা সেন্টারের দিকে কাজ করতেছে। তো সেন্ট্রিপেটাল ফোর্স আশা করি বুঝছো। আচ্ছা, যেদিকে ফোর্স আছে ওদিকে অ্যাক্সেলারেশন আছে না? তো সেন্টারের দিকে যদি ফোর্স থাকে, সেন্টারের দিকে অ্যাক্সেলারেশন থাকবে না? তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স বুঝলে তুমি সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন বুঝবা। সেন্ট্রিপেটাল ফোর্স কি? যে ফোর্স সেন্টারের দিকে কাজ করে। সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন কি? যে অ্যাক্সেলারেশন সেন্টারের দিকে কাজ করে। সিম্পল। ওকে, আমি তোমাকে সেন্ট্রিপেটাল ফোর্স বুঝাইবার জন্য আমার গ্রাফিক্স সার্ভারটি ডিসকানেক্ট করে দিচ্ছি। আচ্ছা আসো, লেটস ফোকাস ওয়ান্স अगेन অন স্টাডিজ। তো হ্যাঁ, অনেক কষ্ট লাগতেছে রে। আসো, প্রথম হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্স, সেন্ট্রিপেটাল ফোর্স, সেন্ট্রিপেটাল ফোর্স কি? ফোর্স, সেন্ট্রিপেটাল ফোর্স হচ্ছে, আমি ডিফাইন করে দিচ্ছি, ফোর্স এক্সপেরিয়েন্সড by a by a by an object in circular motion towards the center of the circular path, centripetal force। ঠিক আছে? তো সেন্ট্রিপেটাল ফোর্স যে কোনো ফোর্সের মতো, ফোর্সের ইকুয়েশন কি? ফোর্সের ইকুয়েশন হচ্ছে F is equals to ma, 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 এটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। তাহলে এটা যদি সেন্ট্রিপেটাল ফোর্স হয়, এটা হচ্ছে সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন। এটা কি? সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন, সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন, সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন, সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন, সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন, সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন।
আচ্ছা, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কে তুমি ডিফাইন করতে পারবা? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কে তুমি কিভাবে ডিফাইন করবা? সেম, জাস্ট ফোর্সে যায় কি লিখবা? অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন experienced by an object in circular motion towards the center of its circular path. বুঝছো? ইজি না? এবার আসো, এই যে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন আছে, এই যে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন আছে, এটার ফর্মুলা কি? এটা ফর্মুলা হচ্ছে v স্কয়ার বাই r। এর ফর্মুলা হচ্ছে v স্কয়ার বাই r। এটা ফর্মুলা হচ্ছে কি? এর ফর্মুলা হচ্ছে v স্কয়ার বাই r। তো আমরা কিছুক্ষণ আগেও পড়ছিলাম যে লিনিয়ার সমান সমান অ্যাঙ্গুলার ইনটু রেডিয়াস, পড়ছিলাম না? তাহলে আমরা v এর পরিবর্তে এখন কি বসাবো? ওমেগা আর r বসাবো। তাহলে ওমেগা স্কয়ার r স্কয়ার, তিন শেষে কি আসবে? ওমেগা স্কয়ার r। তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের দুইটা ফর্মুলা দাঁড়ায়, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের দুইটা ফর্মুলা দাঁড়ায়, একটা হচ্ছে v স্কয়ার বাই r আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার r। এই দুইটা ফর্মুলা দ্বারাই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের। সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা কি? m ac, সেন্ট্রিপিটাল ফোর্স আর m সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এবার সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের এই ফর্মুলাগুলো বসাতে পারো চাইলে, m v স্কয়ার বাই r অথবা তুমি বসাতে পারো m ওমেগা স্কয়ার r। তাহলে এই চারটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা। বুঝছেন? আজকে যা যা পড়েছি সবকিছু বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবার এবার আমরা করব হচ্ছে বলে ফেলছি। তো নেক্সট ক্লাসে আমরা ব্যাংকিং করব। ব্যাংকিং অফ রোড অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ব্যাংকিং অফ রোড অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, এর দেড় সিকিউ থাকে। তো ব্যাংকিং অফ রোড পড়াবো নেক্সট ক্লাসে। তো আজকের ক্লাসে এতটুকুই। আমি আজকের ক্লাসে রেকর্ডেড ভার্সনটা আপলোড করে দিব। রেকর্ডেড ভার্সনটা একবার দেখে নিও, ভালো রিভিশন হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাস এতটুকুই।